একজন মানুষ আসে এবং অ্যাপেলের ব্র্যান্ড ভ্যালুকে ব্যবহার করে নিজের কোম্পানিকে অ্যাপেলের সমকক্ষে রেখে নিজের ফোনকে হাইপ করে চলে যায়। এটা জানা সত্ত্বেও যে এর থেকে তাদের অনেক বড় লাভ অথবা লস দুটোই হতে পারে। শুধুমাত্র একটা প্রতীক দেখিয়ে কোনোরকম কোনো তথ্য না দিয়ে একটি কোম্পানি পুরো টেক ইন্ডাস্ট্রিকে নিজের সম্পর্কে কথা বলাতে বাধ্য করতে পারে, এবং এরকম আর অন্য কোনো কোম্পানি করে না। নাথিংকে নিয়ে লোকজনের অনেক ধরনের মতামত রয়েছে। অনেকে মনে করে নাথিং কোম্পানি অনেক ভালো কাজ করবে, আবার অনেকে মনে করে যে শুধু হাইপ তৈরি করে দিয়েই তারা চলে যাবে। আমরা এই দুই দিক নিয়ে কথা বলবো এবং এটাও দেখবো যে অ্যাপেল নামকে তারা এত চতুরতার সাথে কিভাবে ব্যবহার করেছে। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনে প্রেস করে দিন। তো কিছুদিন আগে নাথিংয়ের একটা ইভেন্ট ছিল যেখানে তারা বলেছে যে স্মার্টফোন ব্র্যান্ডগুলো আর ইনোভেশন করছে না, যার কারণে তেমন নতুন কিছু বাজারে আসছে না। তাই আমরা যুগান্তকারী উদ্ভাবন করব। দ্বিতীয় কথা ওনারা বলেছে এটা যে আপনি যদি কোনো ইকোসিস্টেমে থাকতে চান তাহলে আপনার কাছে একটাই অপশন আছে, আর তা হলো অ্যাপেল। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা নিজেদের একটা ইকোসিস্টেম বানাবো যেখানে নাথিং এর প্রোডাক্ট থাকবেই এবং অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্টও অনেক ভালোভাবে ইন্টিগ্রেট করতে পারবে। আর এটা হওয়ার সম্ভাবনা কি লাখে একটা। তো ইভেন্টে ওনারা বেসিক্যালি নিজেদেরকে অ্যাপেলের সাথে তুলনা করেছে এবং কার্ল আক্ষরিক অর্থেই এটা বলেছে। তো এই ক্লেমগুলো বাস্তবায়ন করার জন্য তারা নাথিং ফোন 1 নিয়ে আসবে। এখন আমরা তাদের ক্লেমগুলো খণ্ডন করার চেষ্টা করি। তো নাথিং এর কথা হচ্ছে যে অন্য কোনো ব্র্যান্ড ইনোভেট করছে না। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু একটা ব্র্যান্ড যখন ইনোভেশন করতে চায় তখন তারা তাদের প্রত্যেকটা প্রোডাক্টে ইনোভেশন দেখানোর চেষ্টা করে। মানে তারা তাদের প্রোডাক্টগুলো আরো ভালোভাবে নতুন নতুন ফিচার, নতুন নতুন ইনোভেশন দিয়ে নিয়ে আসতে চায়। তো ওনাদের প্রথম প্রোডাক্ট দেখা যাক। এটা হলো নাথিং ইয়ার 1 এবং এই প্রোডাক্ট দেখে, এই প্রোডাক্টের যে অন্যান্য ইউটিউবার বা টেক রিভিউয়ার আছে তাদের রিভিউ দেখে আমি যা বুঝতে পারলাম যে এই প্রোডাক্টে ব্যতিক্রমী তেমন কিছু নেই এর লুকস ডিজাইন ছাড়া। তো এইটা বলা যে অন্য কেউ ইনোভেট করছে না আমার মনে হয় মোটেও উচিত হবে না। এখন আসা যাক দ্বিতীয় ক্লেমে, দ্য ইকোসিস্টেম, যেখানে তারা বলছে একটি ভিন্ন এবং উন্মুক্ত ইকোসিস্টেম তারা তৈরি করবে, যে ইকোসিস্টেমে অন্য যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি ইউজ করতে পারবেন। তো ইয়ার 1কে দেখার পর অ্যাটলিস্ট এটা তো বলা যায় যে এই যে ফোন 1 হবে এটা বেস্ট ফোন হবে না, কিন্তু কিছু এক্সপেক্টসে এটা বেটার অবশ্যই হতে পারে। কিন্তু তারপরেও একটা নতুন ব্র্যান্ডের অ্যাপেলের মতো ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ করা কিছুটা ইম্পসিবল টাস্ক আমার মতে। কারণ দেখুন, অ্যাপেলের ইকোসিস্টেমে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপেলের এবং এর সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটোরই কন্ট্রোল থাকে অ্যাপেলের কাছে, এবং ভিতরের সকল কোড অ্যাপেল ইঞ্জিনিয়ার করে। তো আর এদিকে অ্যাপেলের যে প্রত্যেকটা প্রোডাক্ট তার জন্য তারা আলাদা আলাদা চিপস বানায়, চিপস তৈরি করে, এবং যার কারণে কোড যেহেতু অ্যাপেল করে এবং হার্ডওয়্যারের কন্ট্রোলও যেহেতু অ্যাপেলের কাছে আছে সম্পূর্ণ, এর কারণে এদের সফটওয়্যার এবং হার্ডওয়্যারের ইন্টিগ্রেশন অনেক বেটার হয়। উদাহরণ হিসেবে দেখেন, যদি আপনাদের ইয়ারবাডস হয় স্যামসাংয়ের এবং ফোন হয় নাথিংয়ের, তাহলে নাথিংয়ের কাছে তো আর গ্যালাক্সি বাডসের হার্ডওয়্যার কন্ট্রোল নেই, এবং এটাও তো হবে না যে নাথিং তাদের কাস্টম চিপ বানায়া গ্যালাক্সি বাডসের মধ্যে দিয়ে দিবে, এটা তো পসিবল না। তো নাথিং এর কাছে ঠিক ওই পরিমাণই কন্ট্রোল আছে যেটা অন্যান্য স্মার্টফোন ম্যানুফ্যাকচারের কাছে আছে। স্যামসাং এতদিন ধরে চেষ্টা করছে লোকজনকে দেখানোর যে আমার কাছেও একটা বেটার ইকোসিস্টেম আছে। তো স্যামসাং এর কাছে তো এত বাজেট আছে, তারপরেও স্যামসাং অ্যাপেলকে ইকোসিস্টেমের এই দিক দিয়ে বিট করতে পারছে না। তো আমার কাছে মনে হয় নাথিং ফোন কি পারবে? আই ডোন্ট থিঙ্ক সো। আমি জানি না স্যামসাং এর মতো এত বড় কোম্পানি যখন এই কাজটা করতে পারেনি, কার্ল কিভাবে করবে। আর যদি কার্ল পারেও এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। কিন্তু কার্ল অ্যাপেলস নিয়ে এত বড় বড় ক্লেম কেন করেছে এই সম্পর্কেও কথা বলবো আমরা। তো এখন পর্যন্ত যে পরিমাণ তথ্য অ্যাভেলেবেল আছে, তো এর থেকে জানা যাচ্ছে যে তাদের অ্যাসপেক্টস তো খুব একটা আলাদা হবে না। আই থিঙ্ক যে এদের ডিজাইনটা হবে একটু ইউনিক। অনেক লিকস আসতেছে যে ফোনের যে ব্যাক হবে সেটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হবে, এবং এই লিকস অনেক দিক দিয়ে ঠিকও হতে পারে। কারণ এপ্রিল ফুল ডেতে নাথিংই টুইট করেছিল অ্যানাদার ওয়ান সো বোরিং এটা বলে। তো ফোনের ব্যাক দেখিয়ে তারা বলছে যে সো বোরিং, এবং তাদের যে ইয়ার 1 আছে এটা ট্রান্সপারেন্ট ডিজাইনের সাথে আসতেছে। তো এটার পসিবিলিটি আছে যে ফোনটাও তার ব্যাকটা ট্রান্সপারেন্ট হয়ে আসবে। তারা তো বলছে ফোনটা সামার 2020-তে লঞ্চ হবে। তো সামার তো অনেক বড় হয়, 6-7 মাস হয়, 7-8 মাসও হয় অনেক জায়গায়।
তো দেখা যাক ঠিক কবে লঞ্চ হবে এটা এখনো জানা যায়নি। তো দেখুন ফোন 1 যেটা হবে, লোকজন এটা বলছে যে ফোন 1 একটা বাজেট ফ্ল্যাগশিপ কিলার হবে, মানে অ্যারাউন্ড 40 থেকে 50,000 টাকার আশেপাশে। লোক এরকম এই কারণে বলছে কারণ কার্ল পেয়ের যে ইমেজ তা OnePlus এর সাথে অনেকটা অ্যাসোসিয়েটেড। তো লোকজন মনে করছে যে উনি সে আগের সেম রোড ম্যাপ ফলো করবে, যে প্রথমে ইনথুজিয়াস্টদেরকে টার্গেট করা যাক। এবং ইন্টারেস্টিং কথা হলো উনি তার ফোন সম্পর্কে তেমন কিছুই বলেনি। কোনো কিছু না বলেই কার্ল তার ফোনকে এমন একটা পর্যায়ে পৌঁছে দিয়েছে যেখানে লোকজনের চোখে সেটা অ্যাপেলের সাথে কম্পিট করছে। আবার এই জিনিসটা যদি মনোযোগ দিয়ে দেখুন, এই মুভটা অনেক ডেঞ্জারাসও হতে পারে, আবার অনেক জিনিয়াসও হতে পারে। জিনিয়াস মুভ এটা এইভাবে হতে পারে যে লোকজন জানে যে ফোন 1 থেকে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি। যেহেতু আপনি এটাকে অ্যাপেলের সাথে কম্পেয়ার করেছেন, আপনাকে ওই জিনিসটা ডেলিভারি করতে হবে। এইটা ডেঞ্জারাস এইভাবে হতে পারে কারণ আপনি এটাকে অ্যাপেলের সাথে কম্পেয়ার করেছেন। তো লোকজন বা কনজিউমারের এক্সপেকটেশন অনেক উপরে চলে গেছে, আর তারা যদি এই হাই এক্সপেকটেশনকে ডেলিভার করতে না পারে, অভিযোগও অনেক বেশি আসবে। তো লাভ লস দুইটাই হবে এটা। কিন্তু কার্ল পেই এই ব্যাপারটাকেও হ্যান্ডেল করে ফেলেছে। যখনই নতুন ব্র্যান্ডের নতুন কোনো প্রোডাক্ট আসে, তো কারোই জানা থাকে না যে সেটাকে তার ব্রেইনে কোথায় রাখতে হবে বা কোন স্থানে সেটাকে রাখতে হবে। ফর এক্সাম্পল, একটা রেডমি নোট সিরিজের ফোন যখন বাজারে আসে, তখন আমাদের মাথায় এই চিন্তা চলে আসে যে এটা একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন হবে, এটার প্রাইস অন অ্যাভারেজ 20 থেকে 22,000 টাকার মধ্যে হবে। অন্যদিকে আইফোন যদি বাজারে আসে, আপনার মাথায় এটা চলে আসে অটোমেটিক্যালি যে এটা সোজা কথা 1 লাখ টাকার উপরে হবে কমপক্ষে। তো অ্যাপেলের ব্র্যান্ড ভ্যালু আমরা সবাই জানি। তো নাথিং ওই ব্র্যান্ড ভ্যালুকেই ব্যবহার করে নিজের প্রোডাক্টের ফ্রিতে মার্কেটিং করে ফেলেছে। দেখুন উনি একটা ইভেন্ট রেখেছে এবং ওখানে নিজের ফোনের সম্পর্কে কিছুই বলেনি। তো কার্ল পেই এটা বলে যে ইকোসিস্টেম তো হতেই হবে, আর বর্তমানের জন্য ইকোসিস্টেম চুজ করতে হলে আপনার কাছে একটাই অপশন আছে, সেটা হলো অ্যাপেল। ঠিক আছে, অনেক ভালো। এত বেশি অ্যাপেল শোনার পর একজন লোক এই ব্র্যান্ড থেকে কি কি এক্সপেকটেশন রাখতে পারে। প্রথমত, ব্র্যান্ড যেহেতু অ্যাপেলের সাথে নিজেকে কম্পেয়ার করছে, অবশ্যই তাকে অ্যাপেলের মতো এক্সপিরিয়েন্স দিতে হবে। আর যেহেতু তারা এত বড় বড় ক্লেম করছে, অবশ্যই লোকজন এক্সাইট হবে অনেক এবং কথা বলবে এটা নিয়ে। আপনি নিজেই দেখুন, একটা নতুন কোম্পানি, একটা সাধারণ ইভেন্ট যেখানে ওনারা তেমন কিছুই উল্লেখ করেনি, তেমন কিছুই বলেনি, তারপরেও প্রত্যেকটা ইউটিউব চ্যানেল, প্রত্যেকটা টেক ব্লগ ওনাদের সম্পর্কে লিখেই যাচ্ছে। আর এটাকে আমরা বলতে পারি দ্য কার্ল পে ইফেক্ট। কার্ল তেমন কিছুই করেনি, উনি শুধুমাত্র এই 2-3টা লাইন দেখিয়ে এবং লোক এই ফোনগুলোকে নিয়ে কথা বলছে। এতদিন আগে ইভেন্ট রাখার কারণ হলো এটাই, যাতে ফ্রিতে মার্কেটিং করা যায় এবং লোকজনও কথা বলার জন্য কিছু না কিছু তো পেয়ে গেল। এবং লিক্স এবং রেন্ডার্স যদি আসতে থাকে, কনভারসেশন তো বাড়তেই থাকবে এবং এনাদের ফ্রিতে ব্র্যান্ডিং হতে থাকবে। এবং আপনি যদি নোট করেন, ইভেন্টে ওনারা অনেক বড় বড় নাম নিয়েছিল, যেমন টিন এজ ইঞ্জিনিয়ারিং। তো লোকজন অটোমেটিক্যালি এটা চিন্তা করতেছে যে তুমি এমন কি করছো যার কারণে তোমার এত টাইম এবং এত সময় নষ্ট হচ্ছে, সময় লাগছে। এবং কিছুদিন পরেই নাথিং ওয়েসের লঞ্চার চলে আসবে, তো ওটার উপরে আর্টিকেলস লেখা হবে, ভিডিও আসবে। তো যে হাইপটা হয়তো সময়ের সাথে কিছুটা কমে যেত, সেটা আবার বেড়ে যাবে। প্রপার একটা প্ল্যান আছে কার্লের কাছে, যে কোনো কিছু না বলে লোকজনকে দিয়ে নিজের প্রোডাক্ট সম্পর্কে কথা বলতে পারবো। এবং আপনি যদি কার্লের ইন্টারভিউগুলো দেখেন, কার্ল কিন্তু সরাসরি তার ইন্টারভিউগুলোতে কোনো প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিচ্ছে না। এরকম হয়তো হবে, হতে পারে, এরকম জবাব সে দিচ্ছে। উনি একটা কিউরিওসিটি মেনটেন করে রাখতে চাচ্ছে লোকজনের মাঝে। এবং উনি যদি বলে দেয় তাহলে কথা একবারই হবে, অনেকবার হবে না। কিউরিওসিটি চলে যাবে আর তার ফ্রিতে মার্কেটিং হবে না, ব্র্যান্ডিং চলবে না। ফর এক্সাম্পল, উনি একটা সিম্বল দেখিয়েছে ওনার ফোনের বা ব্র্যান্ডের, কিন্তু এটার মানে কি, এটার অর্থ কি, এটা উনি কাউকে বলেনি। কিন্তু সবাই যার যার মতো ওপিনিয়ন দিচ্ছে। উপরে যে লেফট কর্নারে যে সিটা আছে, এটা ডুয়াল ক্যামেরাকে রিপ্রেজেন্ট করছে। রাইট সাইডের উপরে যে লাইনটা আছে, এটা অ্যান্টিনাকে রিপ্রেজেন্ট করছে। মাঝখানের যে সিটা আছে, এটা ওয়্যারলেস চার্জিং কয়েলকে রিপ্রেজেন্ট করছে। এবং অনেকেই বলছে ওনাদের যে এই সিম্বলটা, এটা অ্যান্ড্রয়েডের মতো দেখা যাচ্ছে। এবং আপনি আমাকে জাস্ট একটা ব্র্যান্ড দেখা দেন যে এত সুন্দরভাবে হাইপ তৈরি করতে পারে। আপনাদের মনে আছে কিনা জানি না, তবে OnePlus নটকেও কিন্তু কার্ল পেই এইভাবেই হাইপ করেছিল। ইনি ইউটিউবে একটা সিরিজও বানিয়েছিল OnePlus নটকে নিয়ে। তো এগুলো অ্যাকচুয়ালি কি করে? এগুলো ফ্রি মার্কেটিং এর কাজ করে আর হাইপ জেনারেশনের কাজ করে। এন্ড প্রোডাক্ট কেমন হবে সেটা আমি জানি না, তবে কার্ল পাই তার ক্লেমগুলোকে কিভাবে পুল অফ করে এটা আমি অবশ্যই দেখতে চাই। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, একটা লাইক দিতে পারেন এবং কোনো
কোশ্চেন বা কথা থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।